নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের জন্য। তো এই গেল আমাদের প্রাথমিক কথা, এবং আপনাদের জানিয়ে রাখি এখন আমাদের প্রায় রোজই জিরো আওয়ার থাকছে। আজকেও জিরো আওয়ার আছে। তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, গুরুত্বপূর্ণ ডাক্তারবাবু, তারা আমাদের আজকের আলোচনার মধ্যে আছেন। ডক্টর সিদ্ধার্থ গুপ্ত, ডক্টর সত্যপ্রিয় দে সরকার এবং ডক্টর অরিন্দম বিশ্বাস। তিনজনে আজকে আমাদের আলোচনার মধ্যে থাকবেন। শুরু করছি আজকের মতামত। আজকের মতামতের শীর্ষক, বাংলা দখলের জন্য মরিয়া বিজেপি কতটা সফল হবে। একটা গ্যাংস্টার ওয়েব সিরিজে গণেশ গাইতুন্ডে বলে একটা ক্যারেক্টার ছিল, তার একটা কথা আমার মনে আছে। সে বলেছিল, কবি কবি লাগতা হ্যায় কি আপন হি ভগবান হ্যায়। কখনো কখনো মনে হয় আমি ভগবান। তো মোদিজির কেবল কখনো কখনো নয়, সবসময় মনে হয়নি কনফার্ম। তাই বলেই দিয়েছিলেন যে আমি অজৈবিক, নন বায়োলজিক্যাল, আমি উদ্ভব হয়েছি, আবির্ভূত হয়েছি, মায়ের পেটে জন্ম নিইনি, আর 10 জন সাধারণ মানুষের মতো। তো এরকম এক ধারণা যার মাথার মধ্যে বসে আছে, তিনি উন্মাদ, তা আমরা জানি। কিন্তু কেন? কারণ একটাই, ক্ষমতা। ক্ষমতা মানুষকে উন্মাদ করে দেয়। কম বেশি প্রত্যেক ক্ষমতাশালী মানুষের মধ্যেই সেই উন্মাদনা থাকে। যাদের থাকে না, যাদের মধ্যে আমরা সেই উন্মাদনা দেখিনি, তারা মহামানব। আসলে আপনার হাতে ক্ষমতা আপনাকে আপনার পাশের মানুষের থেকে বেশি উচ্চতা দেয়। আমি দেখেছি ডক্টরেট করা অসম্ভব পণ্ডিত এক অধ্যাপক তার শেষ জীবনে পরিচিত হতেন তার কাউন্সিলর পুত্রের নামে। ও, আপনি অমুকের বাবা? একজন কাউন্সিলর 1000 মানুষের মধ্যে 1004 ভোট পেয়ে ক্ষমতার এই উচ্চতায় চলে যায়। তাহলে একজন বিধায়ক, একজন মন্ত্রী, একজন সাংসদ, একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, হ্যাঁ, যিনি নাকি চা বিক্রি করতেন, তিনি আজ নিজের জন্য আস্ত একটা প্লেন ব্যবহার করতে পারেন। যিনি নাকি ভিক্ষে করে খেতেন, তিনি আজ মহার্ঘ মাশরুম খেয়ে ঋতযৌবন ধরে রাখেন। সেই তিনিই আজ ক্ষমতার শীর্ষে বসে এক পার্মানেন্ট সেটেলমেন্টের কথা ভাবছেন। আর যাতে কোনোদিন কোনো নির্বাচনে হেরে না যেতে হয়, তার জন্য তার একটা এমন নির্বাচক মণ্ডলী দরকার, 70-75% ভোট পেলেই তিনি অনায়াসে, যে নির্বাচক মণ্ডলীর 70-75% ভোট পেলে তিনি অনায়াসে আবার ক্ষমতায় আসবেন। চিরটা কাল তিনি বা তার মনোনীত কেউ একজন ওই ক্ষমতায় বসে থাকবেন। আর সেটার জন্য ওনার দরকার আপাতত দেশের সাংসদের 2/3 আসন। তো সমস্যা কোথায়? বিজেপির 2/3 সাংসদ জিতে আসতেই পারেন বিভিন্ন ইস্যুতে। এবারে পারেননি, গতবারে পারেননি, মানুষ আটকে দিয়েছিল, কিন্তু পারেন। কিন্তু তাতেও কি সংবিধানের আমূল সংশোধন সম্ভব? দেশের অন্তত 14টা রাজ্যের সায় থাকতে হবে। হ্যাঁ, সংবিধান সংশোধনের এটাই নিয়ম। তো আপনি বলবেন এনডিএর হাতে 19টা রাজ্য আছে, আটকাচ্ছে কোথায়? আটকাচ্ছে এর মধ্যে 6টা রাজ্য বিজেপির একার নয়। সেখানে তাদের কোথাও নীতিশ কুমার, কোথাও চন্দ্রবাবু নাইডু, কোথাও ত্রিপুরামাথা, যারা অলরেডি বিগড়ে গেছে, তাদের উপরে নির্ভর করতে হয়। মহারাষ্ট্রে 2 জন শরিক। কাজেই বিজেপির দরকার ছিল একটা বড় রাজ্য। এবার বিহারের নির্বাচনের আগে বিজেপির ধারণা ছিল নীতিশ কুমার গোটা 30-40 আসন পাবে, বিজেপি একাই 100-110। কিন্তু রেজাল্ট আসার পরে তারাও চমকে গেছেন। আপাতত বিহারে মুখ্যমন্ত্রী না থাকলেও সুতো কিন্তু এই নীতিশের হাতেই থাকবে। যদিও নীতিশ কুমারের বার্গেনিং পাওয়ার কমছে, এটা ঘটনা, তবুও এই মুহূর্তে নীতিশকে বাদ দেওয়া সম্ভব নয়। আর নীতিশ বা চন্দ্রবাবু নাইডুকে দিয়ে সংবিধানে আমূল পরিবর্তন করানোও সম্ভব নয়। হিন্দু রাষ্ট্র তো দূরের কথা। কাজেই টার্গেট বাংলা, যে কোনোভাবেই বাংলা তাদের চাই। আবার অন্যদিক থেকে দেখুন, কেরালা বিজেপির পক্ষে জেতা সম্ভব নয়। তামিলনাড়ুতে ডিএমকে হারলেও বিজেপি এআইডিএমকে ছোট্ট শরিক হয়ে থাকবে। তাহলে তাদের একমাত্র ভরসা যদি বাংলা জিতে নেওয়া যায়। খুব পরিষ্কার যে মোদি, অমিত শাহ যে কোনো মূল্যে এবার বাংলা দখল করতে চান। এখানে কোনো নীতিশ কুমার নেই, কোনো একটা ছোট্ট দলও নেই যাদের সঙ্গে বিজেপি কোনো ধরনের অ্যালায়েন্স করবেন বা করতে পারবেন বা করার দরকার আছে। মানে ওনারা নিজেরাই দখল নিতে চান, আর তার জন্য যা যা করতে হয় ওনারা তাই করছেন। সাম, দান, দণ্ড, ভেদ,
সব ধরনের অস্ত্র নিয়ে তারা 2026-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিহারের ফলাফল আসবার সঙ্গে সঙ্গে গিরিরাজ কিশোর সিং, বিজেপির এমপি, তিনি বলেছিলেন আব মমতা দিদি কি বারি হ্যায়, মানে বিহার হয়ে গেছে, এবার মমতা দি। সেদিন বিকেলে নরেন্দ্র মোদী দলের বিজয় উল্লাসে হাজির হয়ে ঠিক সেই কথাটাই বলেছিলেন। এবারে লক্ষ্য বাংলা। ওনাদের দর্শন থেকে হাবভাব সবটাই মধ্যযুগের মতন। সেই সময় রাজা মহারাজা সম্রাট নবাবেরা একটা রাজ্য দখল করে জানিয়ে দিতেন পরের কোন রাজ্য দখলে নামবেন। গুজরাট দখল হয়ে গেছে, চলো এবার মহারাষ্ট্র, খানিকটা সেরকম। ঠিক তাই বিহারের ফল হাতে পেতেই মোদিজি জানিয়ে দিয়েছিলেন বাংলা কিন্তু চাই। আর এক শিয়াল ডাকলে মাঠ ভর্তি শিয়ালেরা হুকা হুয়া বলে ডাক ছাড়ে। তো দেখলাম ডিমের কুসুম অ্যাঙ্কার থেকে উড়িষ্যাতে নির্বাসিত জার্নালিস্ট নকড়া ছকড়া নেতারা নেমে পড়েছেন রাস্তায়। অঙ্গ মানে বিহার দখল হয়ে গেছে, কলিঙ্গ তো সেই কবেই এসেছে বিজেপির ছাতার তলায়, বাকি এই বঙ্গ সেটা চাই। ডিমের কুসুম থেকে সুকান্ত মজুমদার প্রত্যেকেই এই বঙ্গ দখলের কথা শুনিয়েছেন। আর তার জন্য বিভিন্ন বাহিনী গা ঝাড়া দিয়ে উঠেছে, তারা কাজ করছে। উচ্ছিষ্টভোগী ইউটিউবার যিনি কদিন আগে জেলে ছিলেন, আবার জেলে না যাবার করারে এখন বৃদ্ধ বাঘের মতন যা খাচ্ছেন তার চেয়ে বেশি বমি পায়খানা করে বার করছেন, দুর্গন্ধের টিকা দেয়। বাকি কয়েকজন তো শান্তিকুঞ্জ থেকেই মাসোহারা পান। কেবল তারাই নন, ছুপা রুস্তমরাও অনেকে আছে ভেতরে, এধারে ওধারে দাঁত নখ বার করছেন, কেউ কবি কেউ গায়ক। লক্ষ্য একটাই, বাংলা চাই। কিন্তু কেন? বাংলাতে কোন মধু আছে? তেলেঙ্গানা চাই বুঝি, দেশের সব থেকে বেশি টাকার চলাচল সেখানে হয়, অন্ধ্রতে হয়, বাংলা কেন? খানিক ইতিহাস আর ভূগোলের মিশ্রণের মধ্যে লুকিয়ে আছে এর উত্তর। আগেই বলেছি 114টার তাদের চাই, তাদের বাংলা চাই। সেই জন্য গোটা উত্তর ভারতের দিকে তাকানো, ওই এক পাঞ্জাব আর ঝাড়খণ্ড ছাড়া পুরোটাই বিজেপির দখলে। হয় বিজেপি নিজেই বা একটা কোয়ালিশন সরকার চলছে, মানে বাংলা দখলে এলে সেই প্রস্থেয় দৈর্ঘ্যে সমান হবে। তাই হাঁক পাচ্ছেন, বুঝেছো উপেন, এ জমি লইব কিনে। কিন্তু এখানে মালিক তো উপেন নয়, আর আপনি তো মালিক নন। আর ইতিহাস দেখলে পাবেন, এই কলকাতাতেই ডাক্তারি পড়েছিলেন কেশব বলিরাম হেডগেওয়ার, যিনি আরএসএস এর প্রথম সারসংঘ চালক ছিলেন। 1921-এ আনুষ্ঠানিকভাবে অখিল ভারতীয় হিন্দু মহাসভা কাজ শুরু করে, যার সভাপতি ছিলেন এই বাংলার মনীন্দ্রচন্দ্র নন্দী। আর এই বাংলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1951-তে জনসংঘ প্রতিষ্ঠা করেন। কলকাতার সঙ্গে আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ, বিজেপি এক প্রগাঢ় ঐতিহাসিক সম্পর্ক থাকা সত্ত্বেও কলকাতা বা বাংলা কোনোদিনও হিন্দুত্ববাদীদের জায়গা করে দেয়নি। তার মূল কারণটা কি? মূল কারণ হলো বাংলার নবজাগরণ, রেনেসা। আমাদের পূর্বপুরুষরা ঠিক যেভাবে ইউরোপের নবজাগরণের সঙ্গেই জন্ম নিয়েছিল যুক্তিবাদ, মানবতাবাদ, ঠিক সেই রকমভাবে বাংলার নবজাগরণ হিন্দুত্ববাদের সামনে এক প্রকাণ্ড দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, যার এক ভিত্তি ছিল চৈতন্যের ভক্তিবাদে। দলিত, শূদ্র, নমশূদ্রদের নিয়ে সেদিন চৈতন্য ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর, এই যে মতুয়ারা, ব্রাহ্মণ্যবাদের, হিন্দু ধর্মের চূড়ান্ত অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জানি না কেন ওনাদের কি বুঝেছেন, তারা হিন্দু বলে বিজেপির সঙ্গে ভিড়েছেন, কিন্তু আসলে তাদের লড়াই ছিল ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, যে ব্রাহ্মণ্যবাদকে রিপ্রেজেন্ট করে এই বিজেপি। তো যাই হোক, নবজাগরণের যে ভিত্তি ছিল, সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে শিকাগো ধর্মসভায় দাঁড়িয়ে বিবেকানন্দ বলেছিলেন, আই এম প্রাউড টু বিলং টু আ রিলিজিয়ন হুইচ হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড both tolerance and universal acceptance. Why believe not only in universal, we believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. হ্যাঁ, কেবল সহনশীল নয়, আমরা কেবল সহনশীল নয়, আমরা অন্য ধর্মকে গ্রহণ করেছি। রামকৃষ্ণদেব কলমা পড়ে মুসলমান হয়েছেন। কাজেই এ রাজ্যে আরএসএস বা হিন্দু মহাসভা, জনসংঘ বা বিজেপির হিন্দুত্বের জায়গা নেই। আজকে আপনার মনে হতেই পারে যে রাজা রামমোহন রায় বিজেপির কোন পাকাধারে মই দিয়েছিলেন যে তাকেও বিজেপির নেতা কর্মীরা ইংরেজের ভৃত্য বলছেন। তোফাত উল মুহাউদ্দিন এর মানে হলো একেশ্বরবাদীদের জন্য একটি উপহার। বইটা লিখেছিলেন তিনি, রাজা রামমোহন রায়ের লেখা একটা ফার্সি বই। তাতে লিখে গেছেন জগতে 4 রকমের মানুষ আছে। একটা হলো প্রতারক, প্রতারক মানে যে ঠকায়। 2 হচ্ছে যে প্রতারিত।
3 হচ্ছে প্রতারক এবং প্রতারিত, নিজে প্রতারণাও করছে আবার নিজে প্রতারিতও হচ্ছে। আর 4 হচ্ছে প্রতারকও নয়, প্রতারিতও নয়। প্রথম দল নিজেদের ইচ্ছে মতন ধর্মীয় তত্ত্ব মত উদ্ভাবন করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরোধ তৈরি করে, তারা প্রতারক। রাজা রামমোহন রায় বলছেন সেই সময় দাঁড়িয়ে। দ্বিতীয় দল কারা? কোনো রকম বুদ্ধি বিবেচনা ছাড়াই প্রথম দলের অনুগামী হচ্ছে, তারা প্রতারিত, তাদেরকে ঠকানো হচ্ছে। 3 নম্বর দল অপরের কথায় বিশ্বাস করে এবং সেই বিশ্বাস বাকি সবাই বিশ্বাসী হোক এমনটা চায়। প্রথমত অপরের কথায় বিশ্বাস করছে, মানে প্রতারিত হচ্ছে। তারপরে কি করছে? সেই প্রতারণাটা করছে যে সবাই সেই বিশ্বাসে বিশ্বাসী হোক। আর চতুর্থ দল প্রতারকও নয়, প্রতারিত নয়, এরা হলো মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ। ওনার কথা অনুযায়ী আরএসএস বিজেপি হলো সেই প্রথম দলের প্রতারক, আর তাদের এক বিরাট ভক্তকুল হলো তৃতীয় দলের প্রতারিত এবং প্রতারক। তারা যে কোনো মুক্ত বুদ্ধির মুক্ত চিন্তার বিরুদ্ধে লড়বে, এটাই স্বাভাবিক। তাই তাদের কাছে রামমোহন রায় ব্রিটিশদের দালাল তো হবেই। মানে ঐতিহাসিকভাবে এই বাংলাতে হিন্দুত্বের চাষ হয়নি, যদিও এই বাংলার কিছু মানুষ তার বীজ বপন করেছিলেন। প্রথম সরসং চালক হেডগাওয়ার বাংলার মাটিতে কাটিয়েছেন 6টা বছর। কাজেই আজ বিজেপি নেতাদের মনে হতেই পারে যে সেই বাংলাকে দখল করাটা এক অগ্রাধিকার, পবিত্র কাজ। কিন্তু এগুলো এমন কিছু নয় যা বিজেপির আসল লক্ষ্যকে কোথাও আটকে দিচ্ছে। তাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে আসল সমস্যা হলো ওই নিজের হাতে 14তম রাজ্যের ক্ষমতা। 2016-তে তারা এই বাংলাকে তাদের লক্ষ্যের মধ্যে রাখেনি, ছিল না 2016-তে। এমনকি 2019-এও তেমন করে তারা এই বাংলার কথা ভাবেনি। কিন্তু 2019-এ হঠাৎ বামেদের কুঁকড়ে যাওয়া, বিজেপির ভোট 11 থেকে বেড়ে 33-34 হয়ে যাওয়া, এটাই ছিল প্রথম টার্নিং পয়েন্ট। ওই যে 22% ভোট চলে গেল বিজেপির দিকে, সেটাই ছিল প্রথম টার্নিং পয়েন্ট। পরের নির্বাচন ছিল 2021। আসুন সেই 2021 থেকে বিজেপির কি করলো বিজেপি বা করে যাচ্ছে তার দিকে একটু নজর দেওয়া যাক। প্রথমেই তারা তাদের অপারেশন লোটাসকে কাজে লাগিয়েছিল 2021-এ। দল ভাঙাও, দলকে আড়াআড়িভাবে ভাগ করে দাও। শুভেন্দু ছিল সেই লক্ষ্যের প্রথম বড় সাফল্য, শুভেন্দু অধিকারী। দলের ভেতরেও কেউ কেউ ছিল যারা বিজেপি 2021-এও যদি 120-125 পেত তাহলে লাভ দিত ওপাশ থেকে এপাশ। কিন্তু কাজ দিল না, কাজ হয়নি। প্রবল বিজেপি বিরোধী ভোটের মেরুকরণে হেরে গেল বিজেপি। কিন্তু 77টা আসন পেল, তাও কম কথা নয়, 3 থেকে 77। 2, এবারে শুরু হলো নক্কারজনকভাবে ইডি সিবিআইকে কাজে লাগানো। দুর্নীতির বিশদ বিবরণ বের হচ্ছে খবরের কাগজে, এই এত ধরা পড়েছে, ওই অত ধরা পড়েছে, এখানে এত সম্পত্তি, ওখানে ধরা হচ্ছে তৃণমূল নেতাদের, জেলেও পাঠানো হচ্ছে কেজি দরে, কিন্তু তা আদালতে প্রমাণিত হচ্ছে না। সময় চলে যাচ্ছে, অভিযুক্তরা একে একে জামিনও পাচ্ছেন। আর সব থেকে বড় কথা হলো ইডি বা সিবিআইয়ের যে বিজেপির এক হাতিয়ার, এই সত্যিটা মানুষ বুঝে ফেলছে সারা দেশ জুড়ে। সারা দেশ বুঝতে পারছে যে ইডি সিবিআই আসলে বিজেপির হয়ে কাজ করছে। আমরা যদি কেজরিওয়ালের দুর্নীতির কথা দেখি, কেজরিওয়ালকে যেভাবে দুর্নীতির অভিযোগ এনে জেলে পুরে দিল্লি দখল করা হলো সেটা দেখি, তাহলে খুব পরিষ্কার হয়ে যায়। কাজেই ওই দুর্নীতির অভিঘাত কমতে শুরু করেছে। 3, 100 দিনের টাকা আটকে দেওয়া, গৃহ যোজনার টাকা আটকে দেওয়া, মানে ভাতে মারার চেষ্টা, কিন্তু সেটাতেও খুব বেশি লাভ হয়নি, উল্টে তৃণমূল সেটাকে একটা ইস্যু করে তুলেছে। 4, হিন্দু মুসলমান পোলারাইজেশনের জন্য রাজ্যের বিভিন্ন জায়গাতে দাঙ্গা বাঁধানো, অশান্তি তৈরি করা। 2-1টা খুচখাচ হলেও তেমন বড় কিছু করে উঠতে পারেনি ওই হনুমানের দল, এটা ঘটনা। 5, এবারে এসআইআর নিয়ে আসলো, সে কি চিৎকার, 1.5 কোটি রোহিঙ্গা ঘুষপেটিয়া। তো খসড়া ভোটার তালিকাতে 58 লক্ষ বাদ গেল, কোথায় রোহিঙ্গা কোথায় ঘুষপেটিয়া। 6, এবারে নিয়ে আসা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, আবারও 60 লক্ষ বাদ, চূড়ান্ত হয়রানি। এবারে কিছুটা হলো সফল, এক বড় অংশ সংখ্যালঘুকে বাদ দেওয়া গেল। কিন্তু বিষয়টা আদালতে গেল, 600 জন বিচারক বসে বিচার করে ওই 60 লক্ষের মধ্যে 33 লক্ষ বিচারাধীনকে ফিরিয়ে দিলেন তাদের ভোটাধিকার। 27 লক্ষ বাদ গেল, তার মধ্যে 12 লক্ষ হিন্দু। 7, ইতিমধ্যে শুরু হয়ে গেছে নির্বিচারে প্রশাসনের রদবদল, মুখ্য সচিব পর্যন্ত সরিয়ে দেওয়া হচ্ছে। দেশের সর্বোচ্চ স্তরের আমলারা নাকি কেউ নির্ভরযোগ্য নয়। আপনি ভাবুন, যে লোকজন 4 বছর 5 বছর 6 বছর 7 বছর তাদের শেষ জীবনের স্তরে এসে সর্বোচ্চ স্তরে তারা 10 বছর 15 বছর তারা কাজ করছেন, দেশের সর্বোচ্চ স্তরের আমলা, আইএএস আইপিএস,
তারা নাকি কেউ নির্ভরযোগ্য নন, তারা নাকি সব পার্শিয়াল, তারা নাকি সব অ্যান্টি বিজেপি, তারা নাকি সব অন্যায়কে প্রশ্রয় দেয়। কে বলছেন? মানে রাজ্যের মুখ্য সচিব খারাপ, স্বরাষ্ট্র সচিব খারাপ, কলকাতার পুলিশ কমিশনার খারাপ, নিরপেক্ষ না। কে ঠিক করছেন? সঙ্গী জ্ঞানেশ, এক পুরাতন ভৃত্য। 8 নম্বর, নির্বাচনের মধ্যে আসছে ইনকাম ট্যাক্স, ইডি হানা দিচ্ছে প্রার্থীর বাড়িতে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রেড চলছে। দেবাশিস কুমার, নির্বাচন চলছে, তার মধ্যে রেড করতে হবে, দুদিন পরে করলে হবে না। 9, এবার তাদের মনে হলো তৃণমূলের প্রাণভোমরা আইপ্যাকের মধ্যেই আছে, কাজেই তাদের কর্তাদের জেলে ঢোকানো হলো। অবশ্যই চাপে পড়ে তারা তাদের কর্মচারীদের জানিয়ে দিলেন যে 20 দিনের ছুটি দেওয়া হচ্ছে, মানে কাজ বন্ধ। সাংঘাতিক ব্যাপার, চট করে বড় করে খবর করে দেওয়া হলো। এবং মজার ব্যাপার হচ্ছে, এই খবরটা কিন্তু কলকাতা থেকে লিক হলো না, খবরটা ডিএনএ থেকে লিক হলো। এইটা খুব মজার ব্যাপার যে চিঠিটাকে লিক করানো হলো, কিছুক্ষণের মধ্যেই খবর এলো না তাদের কাছে অভিষেকের অফিস থেকে আবার আশ্বাস গেছে তারা কাজ করুন, এবারে দল দায়িত্ব নিচ্ছে। মানে এতদিন তারা এক এজেন্সির হয়ে তৃণমূলের কাজ করছিলেন, এবারে তারা তৃণমূলের হয়েই সরাসরি কাজ করছে। 10, এবারে শোনা যাচ্ছে ভোটের আগের দিন নাকি তৃণমূল বুথ এজেন্টদের, এলাকার নেতাদের কোট আনকোট তুলে নেওয়া হবে, মানে হাজতের ভেতরে পোড়া হবে। মাথাতেও নেই যে এগুলোর রিয়াকশন কি হতে পারে। শেষের কাজটা আশা করা যায় আলোচনার মধ্যেই থেকে যাবে, সত্যি হবে না, কিন্তু যদি হয় তাহলে তার প্রতিক্রিয়া হবে সাংঘাতিক। 11, শেষ আমরা যা দেখছি তা কিন্তু ভয়ঙ্কর। এই জিনিস আগে কখনো দেখিনি, কখনো কোথাও দেখিনি, কোনো ইলেকশনে দেখিনি আজ পর্যন্ত না। আমার জ্ঞান তো এতগুলো ইলেকশন আমি দেখেছি, আজ পর্যন্ত কোনো ইলেকশনে প্রধানমন্ত্রী নিজে মঞ্চ থেকে ক্ষমতায় আসার পরে গুনে গুনে বদলা নেবার কথা বলছেন, এক সাংঘাতিক ব্যাপার। যদি তারা ক্ষমতায় আসেন তাহলেও সাংঘাতিক, যদি না আসেন তাহলে আরো সাংঘাতিক। এই বদলা নেবার কথা এখনই বন্ধ হওয়া দরকার। গণতন্ত্রের নির্বাচন হবে, নির্বাচনের পরে একদল ক্ষমতায় আসবে, একদল হারবে, কিন্তু তা যদি এরকম এক হুমকি নিয়ে আসে তাহলে তা মারাত্মক। আর সেটাই আমার শেষের কথা। এই এত কিছু করে প্রতিটা পদক্ষেপে ওই গদি মিডিয়ার কিছু মেরুদণ্ডবিহীন মানুষজন প্রচারকে হাতিয়ার করে বিজেপি যা করছে, এর পরেও তারা ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু এক অনিবার্য সংঘাত ডেকে আনবে যা কাম্য নয়। ভাবুন, খুব জরুরি ব্যাপার, ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি, নমস্কার।